নমস্কার বন্ধুরা, আজকে আমি আগ্নেয়গিরি সম্পর্কে আলোচনা করব। ইংরেজি ভলকানো শব্দের বাংলা প্রতিশব্দ হলো আগ্নেয়গিরি। কি? ইংরেজি ভলকানো শব্দের বাংলা প্রতিশব্দ হলো আগ্নেয়গিরি। এটা আমাদের খুবই মনে রাখতে হবে। এটা অনেক সময় অনেকটা পরীক্ষায় আসে। যা এসেছে ইতালিয়ান শব্দ ভলকানো থেকে। ইতালিয়ান শব্দটির মূল শব্দ রয়েছে ভলকানাস, যার অর্থ জ্বলন্ত পর্বত। আবার অনেকের মতে মিথোলজির আগুনের দেবতা নাম হলো ভলকান। এই ভলকান শব্দ থেকেই ভলকানো শব্দের উৎপত্তি হয়েছে। পৃথিবীর অন্যান্য গ্রহ সৃষ্টির শুরু অত্যন্ত উত্তপ্ত ছিল। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল বলে বিজ্ঞানীদের অভিমত। কোটি কোটি বছর ধরে পৃথিবী শীতল হয়েছে, কিন্তু এখনও পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত। অভ্যন্তরভাগ উত্তপ্ত তরল হলেও পৃথিবীর উপরিতল একেবারে শক্ত স্তরে বিভক্ত। এই স্তরগুলিকে বলা হয় টেকনিক প্লেট। আগ্নেয়গিরির এই টেকনিক প্লেটে অবস্থান করে। মানে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভলকানো কি, কোথা থেকে আসছে। ভলকানো একটা ইতালিয়ান শব্দ, ঠিক আছে, যার ল্যাটিন শব্দ হলো, আর একটা ল্যাটিন শব্দ আছে যার ভলকানাস বলে, যার অর্থ হলো জ্বলন্ত পর্বত। আবার অনেকে মনে করেন কি যে মিথোলজির আগুনের দেবতা হলেন ভলকান। এই ভলকান থেকেই ভলকানো শব্দ এসেছে। যাই হোক, প্রায় 4.5 মিলিয়ন বছর আগে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল বলে এই আগ্নেয়গিরি বৈজ্ঞানিকদের অভিমত। আর আমাদের পৃথিবীর ভিতরে যে অত্যন্ত তরল গলিত পদার্থ রয়েছে, সেগুলি একটা একটা স্তরে বিভক্ত। আর এই স্তরগুলিকে কি বলা হয়? টেকনিক প্লেট। আগ্নেয়গিরি এই টেকনিক প্লেটে অবস্থান করে। পৃথিবীর গঠনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এখন আমরা আগ্নেয়গিরি করার পর জানবো যে পৃথিবীর গঠনকে কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এই স্তরকে বলা হয় ক্রাস্ট। মানে আমরা যে পৃথিবীর ভেতরের থেকে আমরা যেখানে অবস্থান করি, সেখানে যেটা স্তর আছে একে বলা হয় ক্রাস্ট, যার পুরুত্ব মানে যার পুরু প্রায় 18 মাইল। এরপরের স্তরকে বলা হয় ম্যান্টেল, মানে যার বিস্তৃত হলো 1800 মাইল। সবচেয়ে ভেতরের দিকে এক স্তর আছে, যাকে বলে কোর, ঠিক আছে। ম্যান্টেল আর ক্রাস্টের মধ্যবর্তী অঞ্চলে আছে উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস। এই উপাদানগুলি কখনো কখনো অতিরিক্ত তাপ ও চাপের ফলে পৃথিবীর ফাটল দিয়ে বেরিয়ে আসে। এক সময় কোনো না কোনো ফাটল বা ছিদ্রপথে গরম বাতাস, জলে বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে যায়, আবার কঠিন আকার ধারণ করে এবং মুখ চাকৃতি লাভ করে। এই ধরনের যে একটা পদ্ধতি, তাকে বলা হয় আগ্নেয়গিরি, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম সম্পূর্ণ হলো আগ্নেয়গিরি। মানে আগ্নেয়গিরি কাকে বলে, ঠিক আছে। তোমরা এটা নোট করে নিয়ে নিও, খুবই উপকার হবে। মনে রাখবে, আমরা যেখানে বসবাস করি এটাকে বলে কাস্ট। তারপর এখানে লেখা আছে যে আগ্নেয়গিরির যে বহিস্থ মুখ, যে বহিস্থ মুখ আছে বা নির্গম পথ, যেখান দিয়ে অগ্নি উৎপাত ঘটে, একে বলা হয় জ্বালামুখ, ঠিক আছে। অর্থাৎ আগ্নেয়গিরি হলো মৌচাকৃতির একটি বিশেষ ধরনের পাহাড়, যার ভেতর থেকে ভূ অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আগ্নেয়গিরি কি, ভৌগোলিক প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়া বা এটসেট্রা। তোমরা বলবে যে আগ্নেয়গিরি হলো একটা ভৌগোলিক প্রক্রিয়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ম্যাগমা। এই গলিত শিলা, কাদা, ছাই পৃথিবীর অভ্যন্তরে যখন থাকে তখন বলা হয় ম্যাগমা। কিছু কিছু সময় দেখা যায় যে এই আগ্নেয়গিরিগুলো বের হতে পারে না, সেগুলি ভিতরে থেকে যায়, তখন এদের নাম হয় ম্যাগমা। কি বলে? এদেরকে বলে ম্যাগমা। আর ভূপৃষ্ঠের বাইরে এরা যখন বেরিয়ে আসে তখন এদেরকে বলা হয় লাভা। মনে রাখবে, আগ্নেয়গিরি যখন ভূপৃষ্ঠের ভেতরে থাকে তাহলে তখন বলা হয় ম্যাগমা এটা, আর যখন বেরিয়ে আসে তখন বলা হয় লাভা। ওকে, এটা খেয়াল রাখবে। এখন আমরা একটু সম্পূর্ণ থেকে ছোট একটা ধারণা নিয়ে নিই লাভা বলতে কী বুঝি। যে লাভা বলতে আমরা আগ্নেয়গিরি থেকে নিঃসৃত গলিত উত্তপ্ত তরল বা তার থেকে জমাট বাঁধা পাথরকে বোঝাই। মানে আগ্নেয়গিরি থেকে যেরকম একটা পাথর বের হয় তাকে বোঝায়। কোনো কোনো গ্রহ এবং উপগ্রহের অভ্যন্তরে লাভা আছে। কেন লাভা উদ্গীরণ হয়? এর উত্তর হলো প্রচণ্ড চাপ আর তাপ সহ্য না করতে পেরেই এই লাভা বের হয়। মানে আমাদেরকে জানতে হবে যে লাভা কেন বের হয়? প্রচণ্ড তাপ আর চাপ, তার কারণেই লাভা বের হয়।
লাভা যখন কোনো আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে তখন তার তাপমাত্রা থাকে সাধারণত 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কতটুক থাকে তাপমাত্রা? 700 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মনে রাখবে যখন লাভা বের হয়। আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণহীনভাবে উদ্গৃহীত লাভা যখন ভূপৃষ্ঠে বয়ে যায় তখন তাকে লাভা প্রবাহ শিলা বলা হয়। লাভা প্রবাহ বলা হয়। এই লাভা জমাট বেঁধে আগ্নেয় শিলা গঠন করে। ধারণা করা হয় যে লাভা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লাভেস থেকে, যার অর্থ হলো গড়িয়ে পড়া। মনে রাখবে যে লাভা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লাভেস থেকে, যার অর্থ হলো গড়িয়ে পড়া। কি গড়িয়ে পড়া? জানা যায় যে 1737 খ্রিস্টাব্দে মে থেকে জুন মাসের মাঝামাঝি কোনো এক ফ্রান্সিকো জেরাও নামে এক ব্যক্তি ভিসুভিয়াস পর্বতের অগ্নুৎপাত সম্পর্কে লিখতে গিয়ে এই লাভা শব্দটি প্রথম ব্যবহার করেন। লাভা শব্দটি কখন ব্যবহৃত হয়? প্রথম 1737 খ্রিস্টাব্দে মে ও জুন মাসে। ঠিক আছে, বাকিটা নোট ডাউন করে নেবে, খুব উপকার হবে। তারপর আছে পৃথিবীতে কতগুলি আগ্নেয়গিরি রয়েছে। বর্তমানে এখনও ঠিকঠাক জানা যায়নি যে কতটুকু আগ্নেয়গিরি আছে বা কতগুলো আগ্নেয়গিরি রয়েছে, তবে ভূতাত্ত্বিকদের মতে সমুদ্রের নিচে ছাড়াও আগ্নেয়গিরি অনেকগুলি রয়েছে, যেমন 1300 থেকে 1500 আগ্নেয়গিরি অস্তিত্ব স্বীকার করেছেন। বর্তমানে পৃথিবী প্রায় সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে, যেগুলি গত 10 বছর ধরে কোনো না কোনো সময় সক্রিয় ছিল, যার 50 থেকে 60টি প্রতি বছরই লাভা উদ্গীয়ন করে থাকে। আগ্নেয়গিরি কত প্রকার? এতক্ষণ আগ্নেয়গিরি বললাম, এখন দেখবো যে আগ্নেয়গিরি কত প্রকার। আগ্নেয়গিরি সাধারণত 3 প্রকার, একটা হলো সক্রিয়, একটা হলো সুপ্ত, আর একটা হলো মৃত। কি? সক্রিয়, সুপ্ত আর মৃত। এখন পর্ব যে সক্রিয় আগ্নেয়গিরি কি? যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনও বন্ধ হয়নি, অর্থাৎ তাদের লাভা উদ্গীয়ন এখনও হচ্ছে, তাদেরকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। যেমন একটা এক্সাম্পল, হাওয়াই দ্বীপপুঞ্জের মনালুয়া আগ্নেয়গিরি। যে এটা এক্সাম্পলটা মনে রাখবে যে হাওয়াই দ্বীপপুঞ্জের মনালুয়া আগ্নেয়গিরি কীরকম একটা আগ্নেয়গিরি? সক্রিয়, সুপ্ত, না অন্য কিছু, বা উপরে দুইটাই? তখন উত্তর দেবে যে এটা সক্রিয়। ঠিক আছে, তারপর আছে সুপ্ত। সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরি অগ্নুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু যে কোনো সময় আবার অগ্নুৎপাত শুরু হতে পারে, সেসবগুলিকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। মানে যেগুলো বহু বছর আগে বন্ধ হয়ে আছে কিন্তু যে কোনো সময় আবার সৃষ্টি করতে পারে, সেগুলোকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। একটা এক্সাম্পল হলো ইটালির ভিসুভিয়াসকে সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়। ইটালির ভিসুভিয়াসকে সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়। মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলোকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। যেরকম তানজিনের মাউন্ট কিলিমাঞ্জারোকে মৃত আগ্নেয়গিরি ধরা হয়। তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোকে মৃত আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই 3টা তোমরা নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তারপর আবার আকার আর আকৃতির উপর নির্ভর করে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা বললাম যে আগ্নেয়গিরি 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা আমরা দেখলাম যে আগ্নেয়গিরিকে এখানে 3 ভাগে ভাগ করা যায়। কি? একটা হলো সক্রিয়, সুপ্ত আর মৃত। এখন আমরা কি দেখছি? এখন দেখছি আবার যে আকার এবং আকৃতির উপর, আকার মানে সাইজটা, তার উপর ডিপেন্ড করে আগ্নেয়গিরি আবার 3 রকমের। কি দেখো এখানে আছে? শিল্ড আগ্নেয়গিরি, স্ট্র্যাটো আগ্নেয়গিরি, সিন্ডার আগ্নেয়গিরি। কি? শিল্ড, স্ট্র্যাটো আর সিন্ডার। শিল্ড, স্ট্র্যাটো আর সিন্ডার। এখন আমরা জানবো যে শিল্ড কি। গম্বুজ আকৃতি শিল্ড আগ্নেয়গিরিগুলির তলদেশের চওড়া ডাল সামান্য আকারে বৃহৎ তরল লাভা বেল্ট দিয়ে এই আগ্নেয়গিরি সমৃদ্ধ থাকে। এটা মুখস্থ করে নেবে। তারপর আছে স্ট্র্যাটো আগ্নেয়গিরি, জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম ও লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এক জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। তরল লাভা আর পাথরের সমন্বয়ে কয়েক স্তরে এই আগ্নেয়গিরি গঠন হয়। ঠিক আছে, এটা বলে স্ট্র্যাটো আগ্নেয়গিরি। তারপর আছে সিন্ডার আগ্নেয়গিরি, ছোট আকারে মানে আকারে খুব ছোট আগ্নেয়গিরিকে বলা হয় সিন্ডার। এই আগ্নেয়গিরি কোনো আগ্নেয়ভূমিক কোনো লাভার স্তর থাকে না। এই আগ্নেয়গিরিগুলির গোড়াকৃতি 800 মিটার চওড়া, দল বিশিষ্ট, উচ্চতা প্রায় 100 মিটারের মতন হয়। ঠিক আছে, চওড়া হয় কতটুক? 800, আর উচ্চতা হয় 100 মিটার। এখানে কিছু পিকচার দেওয়া আছে, দেখে নেবে। কম্পোজিট ভলকেনো, সিন্ডার কর্ন,
আর শিল্ড ভ্যালকানো। মানে এই যে প্রথমে আছে যেখানে সিন্ডার, এই সিন্ডারটা আছে, সিন্ডার, এই দেখো সিন্ডার, এখানে সিন্ডার আছে, ঠিক আছে, শিল্ড উপরে আছে, আর কম্পোজিটিভ ভ্যালকানো, ঠিক আছে, দেখে নেবে। এছাড়াও কিছু কিছু আগ্নেয়গিরি আছে যেগুলি এখন আমরা আলোচনা করব, যেরকম যৌগিক আগ্নেয়গিরি। এরা পার্শ্ব খাড়াযুক্ত মৌচাকৃতি হয়ে থাকে, বিভিন্ন ধরনের লাভা, ছাই, পাথর উদ্গীরণ করে থাকে, এদের চূড়ায় বিশাল খাদ দেখা যায়। ওকে, তারপর আছে ডাল বিশিষ্ট আগ্নেয়গিরি। এইটি প্রশস্ত কিন্তু আলতুভাবে লেগে থাকা ডাল বিশিষ্ট আগ্নেয়গিরি, এর লাভা উদ্গীরণের পর বেশি দূর পর্যন্ত যেতে পারে না, ঠিক আছে, এটা হলো ডাল বিশিষ্ট আঙ্গারের সমন্বয়ে গঠিত মৌচাকৃতি আগ্নেয়গিরি। সেটা সাধারণত উদ্গীরণ অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় এবং চূড়ায় গোলাকৃতি খাদের সৃষ্টি করে, ঠিক আছে, এটা মনে রাখবে। গম্বুজাকৃতি, এরা লাভা বেশি চটচটে ধরনের হয়, তাই বেশি দূর পর্যন্ত প্রবাহিত হয় না, চূড়ার দিকে গম্বুজের মতো জমে থাকে, ঠিক আছে। এখন আমরা পড়ব যে কারণ, এই আগ্নেয়গিরির কারণটা কি। খুবই সিম্পল, খুব ইজি, মাত্র 4টা লিখেছি, তোমরা লিখে নেবে, খুবই উপকার হবে। প্রথমে কি আছে, ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হলো কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে, ঠিক আছে, প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। ওই ফাটলের ভেতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয় এবং অগ্নুৎপাত ঘটে। বুঝেছো কী বলেছে? খুবই খুবই সিম্পল। মানে অনেক সময় কি হয়, যেমন নদী, সমুদ্র দিয়ে, তলদেশে দিয়ে হোল হয়ে যায়, ওই হোল দিয়ে যখন জলগুলো ভেতরে যায় তাহলে ওইখানে গরম কিছু আছে, যে লাভাগুলো আছে সেগুলোকে বাষ্পীভূত করে আর ভূপৃষ্ঠের উপরে উঠে যায়, তখন আগ্নেয়গিরি হয়। তারপর আছে ভূ আন্দোলন। ভূ আন্দোলনের সময় চারপাশে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে এবং এ উত্তপ্ত তরল লাভা উপরে উদ্ধৃত হয়। এভাবে ভূ আন্দোলনের পরে অগ্নুৎপাত হতে পারে। যেমন একটা এক্সাম্পল ভূমিকম্প, ঠিক আছে। তারপর আছে কি, ভূগর্ভে নানা ধরনের রাসায়নিক ক্রিয়া বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়, তাতে ভূ অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটে। এই অগ্নুৎপাতের বা আগ্নেয়গিরির সম্বন্ধে দেওয়া ছোট্ট একটা প্রচেষ্টা, আশা করি তোমাদের সবাই উপকৃত হবে। যদি আমার তৈরি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন। ধন্যবাদ।